এই ট্রাইব্যুনালের ক্ষমতা এখতিয়ার চ্যালেঞ্জ করে একটা পিটিশন দায়ের করা হয়েছিল। প্রধানত তাদের যুক্তি ছিল যে বাংলাদেশে যেহেতু কোনো যুদ্ধ হয়নি জুলাই আগস্ট মাসে, সুতরাং যুদ্ধ না হলে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হয় না এবং সেই কারণে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার এই ট্রাইব্যুনালে হবে না। 2 নম্বর যুক্তি ছিল যেহেতু সংসদ নাই, সেই কারণে কোনো অর্ডিন্যান্স পাশ করে যে আইনের কিছু সংশোধনী আনা হয়েছে সেটা অবৈধ হয়েছে, সেই কারণে তার বিচার এখানে চলবে না। আর এই মোটা থেকে এই দুটোই তাদের কথা ছিল এবং বলেছিল যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের যে অভিযোগ বা অপরাধের এই বিষয়টা 2024 সালে আইন সংশোধন করে এখানে আনা হয়েছে, সেই কারণে 2024 সালে যখন আইন করা হয়েছে তার আগে যদি কোনো অপরাধ হয় তাহলে এখানে রেট্রোঅ্যাক্টিভিটির প্রশ্নে বিচার করা যাবে না। তো আমরা আমাদের আর্গুমেন্ট রেখেছিলাম, কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। যে কয়েকটা কথা বলে কোর্ট তাদের পিটিশন খারিজ করেছেন তার মধ্যে একটা হচ্ছে যে যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। তারা না করে এই কোর্টে বিচারিক আদালতে এসেছেন, এটা মিসকনসিপ্ট অর্থাৎ এটা কোনো সঠিক পদ্ধতি না, এখানে আসাটা উচিত হয়নি এবং এই পিটিশনটা মিসকনসিপ্ট। প্রিম্যাচিউর বলেছেন অন্য কারণে, সেটা হচ্ছে যে পিটিশনে চ্যালেঞ্জ করেছেন ট্রাইব্যুনালের ক্ষমতা, আবার প্রেয়ারের মধ্যে গিয়ে লিখছেন আমাকে যেন ডিসচার্জ করা হয়। তো একদিকে তারা বলছেন যে আপনার কোনো ক্ষমতা নাই, আবার শেষে যেয়ে বলছেন আমাকে রিলিজ করে দাও। তো যার ক্ষমতা নাই সে কীভাবে রিলিজ করবে? তো এটা আমরা বলেছি যে এই অ্যাপ্লিকেশনটা এটা নট উইদিন দি ফর্ম, এটা অ্যাপ্লিকেশনটা হয় না, আইনের দৃষ্টিতে কোনো অ্যাপ্লিকেশনই হয়নি। তো ট্রাইব্যুনাল যতগুলো আইনগত প্রশ্ন উত্থাপিত হয়েছিল সেগুলো তারা ডিল করেছেন, অর্থাৎ তারা বলেছেন যে অর্ডিন্যান্স প্রণয়নের ক্ষমতা এই সরকারের আছে কিনা সেই বিষয়ে নির্ধারণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের, আপনি চাইলে সেখানে যেতে পারেন। এই আইনের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছে সেটা বৈধ হবে কি অবৈধ হবে সেটাও কনস্টিটিউশনাল কোর্টে যেতে হবে। আর যেটা বলেছেন যে ইভেন কনস্টিটিউশনাল কোর্টে গেলেও এই আইনে যে সমস্ত বিধান রাখা হয়েছে অর্থাৎ এই আইনে যখন কোনো আসামির বিচার করা হয় তিনি তখন তার মৌলিক অধিকার দাবি করে সাংবিধানিক আদালতে কোনো প্রতিকার চাইতে পারেন না, অর্থাৎ তার কোনো মৌলিক অধিকার থাকে না। সেইটাকে সুরক্ষা দেওয়া হয়েছে সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে। সংবিধানে 47A এবং 47(3) এই দুটো আর্টিকেলের মাধ্যমে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস সংক্রান্ত যে আইন 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটাকে একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছে যে এই আইনের ব্যাপারে কোনো সাংবিধানিক আদালতে কোনো প্রশ্নই তোলা যাবে না। এই আইনের বিরুদ্ধে যত কিছুই হোক মৌলিক অধিকার দাবি করে এই আইনে যার বিচার হচ্ছে সেই রকম কোনো ব্যক্তি মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে বা সাংবিধানিক আদালতে কোনো পিটিশনই করতে পারে না। তো যেখানে হাইকোর্টে আপনি কি আইন চ্যালেঞ্জ করার ক্ষমতা নাই, মৌলিক অধিকার দাবি করার প্রশ্ন নাই, সে বিচারিক আদালতে এসে একটা অদ্ভুত যুক্তি তুলে বলছে যে এই আইনটা বৈধ না, সুতরাং এখানে আমার বিচার হতে পারে না। আমরা বলেছি এটার অর্থ হচ্ছে যে বাপের কাছে গিয়ে বাপের বৈধতা চ্যালেঞ্জ করা যায়, তোমার বিয়ে আমার মায়ের সাথে সঠিকভাবে হয়েছিল কিনা। এটা খুবই ইররিলেভেন্ট একটা জিনিস। এটা তোলা হয়েছে, এটা তারা জানেন যে আসলে এটা আইনগতভাবে কোনো মূল্য নেই, কিন্তু একটা নয়েজ তৈরি করার জন্য, একটা হাইপ তৈরি করে মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য তারা এটা করেছে। তো এই খারিজ করেছেন ওনারা এবং খারিজের মাধ্যমে তো বিচার যথারীতি এবং তদন্ত যথারীতি চলবে এবং তদন্তের পরে তার বিরুদ্ধে যে ধরনের রিপোর্ট আসবে তার ভিত্তিতে যা যদি ফর্মাল চার্জ দাখিল করার মতো এভিডেন্স থাকে তাহলে ফর্মাল চার্জ দাখিল হবে এবং আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া এখানে চলতে থাকে। তো এটা যে প্রাথমিকভাবে একটা সন্দেহ সংশয় তৈরির চেষ্টা করা হয়েছিল, আজকের এই আদেশের মাধ্যমে সেটার একটা নিষ্পত্তি হয়ে গেছে। ওনারা একটা যুক্তি তুলে ধরেছিলেন যে সংবিধানের আর্টিকেল 147-এ বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের মানে কোনো বিচারক কোনো অফিস অফ প্রফিটে মানে যেখানে লাভজনক পদ সেরকম পদে যেতে পারবেন না। ওনারা যুক্তি তুলে ধরছেন যে তারা যেহেতু সুপ্রিম কোর্টের বিচারক, তারা এই ট্রাইব্যুনালে তাদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে তাদের লাভজনক পদে নিয়োগ দেওয়া হয়েছে। বলার চেষ্টা করেছেন যে এই ট্রাইব্যুনালটা একটা অফিস অফ প্রফিট। আদালত এটা বলেছেন যে একটা আদালত কখনো অফিস অফ প্রফিট নয়, এটার জবাব তারা দিয়েছেন। আর এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ব্যাপারে যেটা আর্গুমেন্ট আমাদের ছিল এবং আদালতে এটা নিষ্পত্তি করেছেন যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স শব্দটা হয়তো আমাদের আইনে নতুন, কিন্তু এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মাধ্যমে যে অপরাধগুলো করা হয় অর্থাৎ অ্যাবডাকশন, কনফাইনমেন্ট, টর্চার, মার্ডার, এই শব্দগুলো আগের থেকেই আইনে ছিল। সুতরাং
গুম শব্দটা যদি বাদও দেয়া হয়, তো গুমের মাধ্যমে যে কাজগুলো করা হয় সেগুলো আইনে যেহেতু ছিল, সুতরাং গুমের বিচার আগের আইন দিয়েই করা সম্ভব ছিল। তারপরে অধিকতর ক্লারিটির জন্য এই শব্দটা পরে যুক্ত করা হয়েছে। উপরন্তু এই গুম শব্দটা বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স শব্দটা রোম স্ট্যাটিউটে আগের থেকে অপরাধ হিসাবে চিহ্নিত, আর আমাদের আইনে রোম স্ট্যাটিউট প্রযোজ্য। সুতরাং আমাদের এই আইনে গুম শব্দটা আগে যদি নাও থেকে থাকে, যেহেতু এটা রোম স্ট্যাটিউটে ছিল, সুতরাং এই রোম স্ট্যাটিউটের বিধান অনুযায়ী এই ট্রাইব্যুনালই গুমের বিচারও করতে পারবে। এই বিষয়টা আদালত ক্লিয়ার করে।